মোহিনীর একটি মেয়ে ছিল, তার নাম মায়া। তার উপরে সে আবার 6 মাসের গর্ভবতী ছিল। তার স্বামী রাকেশ খেজুর গাছ থেকে রস বের করে সেগুলোকে ফুটিয়ে গুড় তৈরির ব্যবসা করত। শীতে 3 মাস তার ব্যবসা বেশ ভালোই হয়। ধীরে ধীরে শীত কমতে রসের যোগান কমতে থাকে এবং গুড় তৈরিও বন্ধ হয়ে যায়। শীত যায় যায়, কিন্তু 3-4 দিন থেকে নিম্নচাপ শুরু হয়েছে। সূর্যের দেখা নেই। দিনরাত ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে। ভিজে পাতা ও কাঠের জন্য ভালোভাবে উনুনও জ্বলতে চায় না। সকালে কাঠের উনুনে রুটি বানাতে গিয়ে মোহিনী বলে, ওফ, কখন থেকে ধোঁয়া হয়েই চলেছে, চোখে মুখে জ্বালা ধরে গেল। এখনো উনুন ধরার নাম নেই। আর কাঠগুলোকে দেখো, সব ভিজে সব সব করছে। এবার সবাই একে একে এসে পড়বে খাবারের জন্য। এমন সময় সুজাতা দেবী এসে বলেন, কি হলো বৌমা, তুমি এখনো উনুন ধরাওনি? কটা বাজে দেখেছো? তোমায় যতক্ষণ চায়ের জন্য এসে বকাবকি না দেওয়া হয়, তুমি তো খাবারই দাও না। আমাকে এক্ষুনি বেরোতে হবে, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। মা, আমার খাবারটা দাও, আমি স্কুলে যাব তো। রোজ রোজ এরকম দেরি হলে দিদিমণি খুব বকাবকি করে। আমি আজকে কিন্তু কোনো রকমের বাহানা দিতে পারবো না। দেখতে তো পাচ্ছ উনুন জ্বলছে না। এবার কি আমি উনুনের উপরে উঠে বসবো নাকি? এভাবে কি করে রান্না হবে? কোথায় একটা ঘরে গ্যাস উনুন থাকবে, যাতে করে অন্তত রান্নাটা আমি ঠিক মতো করতে পারবো। তা নয়, এই বাড়িতে তো কোনো রকমের সুবিধাই নেই। বাবা কি দেখে যে এরকম বাড়িতে আবার বিয়ে দিয়েছিল কে জানে। মোহিনী এভাবেই গজগজ করতে থাকলে তার শাশুড়ি সুজাতা দেবী কে বলেন, কি হলো বৌমা, আবার আজকে বকা শুরু করেছো? রোজ রোজ তোমার এত অভিযোগ কেন থাকে বলো তো? আমরাও তো একসময় বৌমা ছিলাম, আমরাও তো এরকম ভাবেই রান্না করেছি। কই, তোমার মতো তো এত অভিযোগ করিনি। তাছাড়া দেখতেই তো পাচ্ছ আবহাওয়াটা খারাপ। এই আবহাওয়াতে কাঠ শুকনো হবে কি করে? কাঠ না শুকনো হলে রান্নাও হবে না। আজ সারাদিন কাউকে কিছু খেতে হবে না। খাবার বেলা তো সবাই সময় মতো এসে হাজির হয়ে যাবে। তখন তো কেউ আর জিজ্ঞাসা করবে না যে কিভাবে রান্নাটা হলো। কষ্ট তো আমাকেই পেতে হচ্ছে। থাক, তোমার যদি এতই অসুবিধা হয় তাহলে তুমি রান্না করছো কেন? এমনিতেই তোমার কথা শুনে আমার পেট ভরে গেছে। আমার জন্য আর কিছু করতে হবে না। এই বলে রাকেশ শেষে গুড়ের হাঁড়ি দুটোকে তুলে বেরিয়ে পড়ে। রাকেশ কিভাবে যেতে থেকে সুজাতা দেবী বলেন, হ্যাঁ রে বাবা, তুই এখন না খেয়ে কোথায় বের হচ্ছিস? একটু কিছু মুখে দিয়ে যা বাবা। না না মা, এখন আর খেতে ইচ্ছা করছে না। এখন না বের হলে এই শেষ আর এই গুড়টা বিক্রি হবে না, গরমে পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে। এতে যদি 2 পয়সা রোজগার হয়ে যায় তাও তো ভালো। এই বলে রাকেশ চলে যায়। তখন সুজাতা দেবী মোহিনীকে বলে, নাও, এবার তোমার শান্তি হলো তো? ছেলেটা সারাদিন এত পরিশ্রম করে, এখন বেরোলো, রাস্তায় রাস্তায় ঘুরে গুড় বিক্রি করে কখন ফিরবে তার ঠিক নেই। সারাদিন খাওয়াই হবে না ওর। রোজ সকালে তোমার অশান্তি না করলে মন ভরে না বলো? এরপর মোহিনী আর কিছুই বলে না। এমন সময় তার মেয়ে মায়া সেখানে আসে এবং কাঁদতে কাঁদতে বলে, মা, খুব খিদে পাচ্ছে, খেতে দাও না। সকাল থেকে কিছুই খায়নি, তখন থেকে বলে যাচ্ছ আধ ঘন্টা পর আধ ঘন্টা পর। এখনো কি কিছু রান্না হয়নি নাকি? দেখতেই তো পাচ্ছিস উনানটা জ্বালতে পারছি না। তোর আমাকে কি পেয়েছিস বলতো? আমি কি ম্যাজিক জানি যে বললেই 1 মিনিটের মধ্যে রান্না করে তোদের সামনে ধরে দেব? এদিকে আয় দিদু, আমি তোকে বিস্কুট দিচ্ছি, খেয়ে নে, তারপর রান্না হলে ভালো করে খাবি ক্ষণে। এরপর সুজাতা দেবী মায়াকে দুটো বিস্কুট খেতে দেয়। এদিকে রাকেশ গ্রামে ঘুরে ঘুরে গুড় বিক্রি করার জন্য চেষ্টা করে এবং অজিত বাবু নামে এক ধনী ব্যবসায়ীর বাড়ির সামনে গিয়ে বলে, বাবু গুড় নেবেন? ভালো খেজুরের গুড় আছে, একেবারে খাঁটি। রুটি পিঠে দিয়ে খেতে খুব ভালো লাগবে। রুটি পিঠে তৈরি করবে কি? বাড়িতে রোজই কেনা খাবার খাওয়া হচ্ছে, গুড় দিয়ে খাওয়া তো অনেক দূরের কথা। আরে বাবু, কেনা খাবার থেকে তো বাড়িতে তৈরি খাবার অনেক ভালো। নিন না, 1 কেজি নিন না। সেই সকাল থেকে রোদে রোদে ঘুরছি, একটুকু বিক্রি হয়নি। ঠিক আছে, আমাকে 1 কিলো খানেক দিয়ে যাও। আচ্ছা, তুমি তো এই গ্রামেই বাস করো, আমার একটা কাজ করে দিতে পারবে? তুমি যদি পারো আমাকে একটা কাজের লোক জোগাড় করে দাও। বাড়িতে গিন্নি অসুস্থ, তার উপর রান্না বান্না করা খুবই কষ্টকর। কাজের লোক সেরকম তো আমার জানাশোনা কেউই নেই, তবে খুঁজে পেলে আমি নিশ্চয়ই আপনাকে জানাবো। হ্যাঁ, তাই করো। কাজ বলতে ওই আর কি, রান্না বান্নাটাই করতে হবে। বাকি কাপড় কাচা, ঘর মোছা ওসবের জন্য আলাদা লোক আছে। ভালোভাবে রান্না করে দিলেই হবে, মাসে ভালো বেতনও পাবি। তাছাড়া খাবার দাবার যা বেঁচে যাবে তা সবই নিয়ে নেবে গুণ। অজিত বাবুর কথা শুনে রাকেশ মনে মনে ভাবে, মোহিনীর শরীরটা যদি ভালো থাকতো তাহলে আমি এখানেই ওকে কাজে লাগিয়ে দিতাম, কিন্তু ও এখন নিজেই গর্ভবতী, তার উপরে এইরকম পরিশ্রম করতে তো একেবারেই যায় না। বাড়ি ফিরে গিয়ে রাকেশ মোহিনীকে এ ব্যাপারে সমস্ত কিছুই বলে। সবকিছু শুনে মোহিনী বলে,
তুমি আজকেই বাবুর কাছে যাও আর বলবে আমি কাল থেকেই রান্নার জন্য চলে যাব। দুবেলা রান্না করা এমন কি আর কঠিন কাজ, ও আমি অনায়াসেই করে নিতে পারবো। কিন্তু মোহিনী, তোমার নিজের শরীরই এখন ভালো নেই, তুমি কি করে রান্না বান্না করবে? কোথায় আমার উচিত তোমাকে একটু ভালো মন্দ খাওয়ানো, তোমার যত্ন করা, আর সেখানে কি না তোমাকে আমি কাজ করে টাকা উপায় করব? আরে ওসব কথা ছাড়ো তো, সংসার যখন দুজনের তখন দায়িত্ব তো দুজনের। মোহিনী, আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হয়, কাঠের চুলে রান্না করা খুব কষ্টকর, কিন্তু আমি কি করব বলো? এই পরিস্থিতিতে গ্যাসের চুলো কেনা আমার সামর্থ্যের বাইরে। হ্যাঁ জানি, আসলে আমারও সকালের না মাথাটা খুব গরম হয়েছিল, তাই ওভাবে বলে ফেলেছি। পরে খুব খারাপ লেগেছে। আমাদের মতো গরিবের কি আর এত আশা করা উচিত? যা আছে আমাদেরকে তাতেই চালাতে হবে। তুমি চিন্তা করো না মোহিনী, আমি কাজ খোঁজার ব্যবস্থা করছি, দেখি না কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। এখন আর তোমাকে আর কোনো কাজ করতে হবে না। পরের দিন মোহিনী অজিতবাবুর বাড়িতে কাজে যায়। মোহিনীকে দেখে অজিতবাবুর স্ত্রী তপতী দেবী বলেন, আরে মোহিনী, তুমি এসেছো? এক্ষুনি আমি ওনাকে তোমার কথাই জিজ্ঞাসা করছিলাম। এসো, আমি তোমাকে রান্নাঘরটা দেখিয়ে দিই। এই দেখো, এটা হলো গ্যাস ওভেন। এটাকে এভাবে জ্বালাই, তারপরে এই ডান দিকে ঘুরিয়ে বন্ধ করে দিতে হয়। এবার তুমি একবার করে দেখাও তো দেখি। তপতী দেবীর কথা অনুযায়ী মোহিনী গ্যাসের ওভেন ধরায় এবং নিভিয়ে দেয়। তখন তপতী দেবী বলেন, আরে বাহ, তুমি তো একেবারেই শিখে গেছো। তুমি কি আগে থেকে গ্যাস চালাতে পারতে? তোমার বাড়িতে গ্যাস আছে নাকি? না ম্যাডাম, আমার বাড়িতে গ্যাস ওভেন নেই। আমি এই প্রথমবার গ্যাস চুলো জ্বালালাম। আমি তো মাটির চুলাতে রান্না করি। এরপর তপতী দেবী তাকে সমস্ত কাজ বুঝিয়ে সেখান থেকে চলে যান। মোহিনী রান্নাঘরটাকে ভালো করে দেখে এবং মনে মনে ভাবে, বড়লোকদের বাড়িতে রান্না করার কি সুখ, সব কিছুই এদের আছে। মশলা বাটার দরকার হলে একবার মিক্সার মেশিন চালিয়ে দিলে 1 মিনিটের মধ্যে সব মশলা গুঁড়ো হয়ে যাবে। মাইক্রো ওভেনে চট করে খাবারও গরম হয়ে যাবে। গ্যাস চুলাতে ধোঁয়া ছাড়াই কি সুন্দর রান্না হবে। সত্যি এদেরই যত সুখ, আর আমাদের মতো গরিবদের একবেলা রান্না করতে গেলে চোখে জল বেরিয়ে যায়। এরপর মোহিনী রান্নাবান্না করে খাবার নিয়ে বাড়ি ফিরে আসে। সঙ্গে করে নিয়ে আসা খাবার সে তার মেয়েকে এবং শাশুড়িকে খেতে দেয় এবং এরপর নিজেও রাকেশ খায়। এভাবেই সে প্রতিদিন রান্না করতে যেত এবং ফেরার সময় খাবার নিয়ে এসে সেই খাবার ভাগ করে তারা খেত। দেখতে দেখতে আরও 3 মাস কেটে যায়। এদিকে মোহিনীর ডেলিভারির সময় এগিয়ে আসতে থাকে। একদিন সে রান্না করতে যাওয়ার পর তপতী দেবী তাকে বলে, হ্যাঁ রে মোহিনী, তোর তো এবার ডেলিভারির সময় হয়ে এসেছে। আমার মনে হয় এমন সময় তোর আর কাজে না আসাই ভালো। কিন্তু ম্যাডাম, আপনারও তো শরীরটা ভালো নেই, আপনি কিভাবে রান্না বান্না করবেন? তাছাড়া আমার খুব একটা সমস্যা হচ্ছে না, আমি ঠিক আসতে পারবো। না না না, এত রিস্ক নিয়ে তোকে এই বাড়িতে রান্না করতে আসতে হবে না। আমি অন্য কাজের মেয়ে দেখেছি, সেই রান্না করে দিয়ে যাবে। কাল থেকে তোর ছুটি। যাওয়ার সময় এখানে কিছু ফল আছে, আর তোর মাইনেটা রাখা আছে, নিয়ে যাস। তপতী দেবীর কথা শুনে মোহিনী চিন্তায় পড়ে যায় এবং তার চোখে জল চলে আসে। সে আর কিছু না বলেই রান্না করা শুরু করে। রান্না হয়ে গেলে টাকা নিয়ে সে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে এসে মোহিনী মনমরা করে বসে থাকে। তাকে এভাবে বসে থাকতে দেখে রাকেশ বলে, কি হলো মোহিনী, তুমি এইভাবে বসে আছো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? না গো, শরীর ঠিক আছে। আসলে আজ থেকে ম্যাডাম আমাকে কাজে যাওয়ার জন্য বারণ করেছেন। আমার ডেলিভারির সময় এগিয়ে আসছে তো, সেজন্য তিনি অন্য কাজের লোক রেখেছেন। আমি নিজে থেকেই তোমাকে আর ওখানে যেতে দিতে চাইছি না। এত পরিশ্রম শরীরের পক্ষে ভালো না। আমি এই সপ্তাহের মধ্যে একটা ফ্যাক্টরিতে কাজে লাগবো, ওখানে বেশ ভালো মাইনেও দেবে বলেছে। তোমাকে আর কষ্ট করে সংসার টানতে হবে না। এবার থেকে সকলের দায়িত্ব আমি নিতে পারবো। পরের সপ্তাহ থেকে রাকেশ ফ্যাক্টরিতে কাজ শুরু করে। মোহিনী আবার চুলাতে রান্নাবান্না শুরু করে। এদিকে তপতী ম্যাডামের মেয়ে শহর থেকে তার জন্য একটি গিফট পাঠায়। গিফট খুলে তপতী ম্যাডাম দেখেন তাতে একটি নতুন গ্যাস চুলা। তখন তিনি তার মেয়েকে ফোন করে বলেন, হ্যালো রিমি, তুই গ্যাস চুলা পাঠিয়েছিস কেন? আমাদের তো নতুন গ্যাস চুলা আছে। আরে মা, এটা আমি কিনিনি। একটা গ্যাস চুলার কোম্পানির অ্যাড করেছিলাম, তারাই 2টো গ্যাস চুলা দিয়েছে। আমার তো একটা লাগবে, তাই তোমাকে একটা পাঠিয়ে দিলাম। তুমি ওই আগের চুলাটা বাদ দিয়ে দাও আর এটা লাগিয়ে নাও। এটা খুব ভালো ব্র্যান্ডের চুলা, জানো। আসলে রিমি একটি অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে কাজ করত। সে যেই ব্র্যান্ডের অ্যাডভার্টাইজ করত প্রায় সেই ব্র্যান্ড থেকে গিফট পেত এবং গিফটগুলো সে কিছুটা ব্যবহার করত এবং কিছুটা তার মাকে পাঠিয়ে দিত। এভাবেই সে 2টো গ্যাসের চুলো একটি তার মাকে পাঠিয়ে দেয়। তপতী দেবী নতুন গ্যাস চুলা ফিট করে পুরাতনটি খুলে নেন এবং অজিতবাবুকে ডেকে বলেন, কই গো, শুনছো? একবার কাউকে বলে রাকেশকে ডেকে পাঠাও তো, আমার একটু দরকার আছে। কেন? রাকেশকে আবার কি দরকার? তুমি তো তার বউকে নিজে থেকেই কাজে আসতে বারণ করেছো, এখন কি তাকে আবার কাজে নেবে নাকি? আরে না না, কাজের জন্য নয়। আসলে তোমার মেয়ে এই নতুন গ্যাস ওভেনটা পাঠিয়েছে, তাই ভাবছি পুরনোটা মোহিনীকে দিয়ে দেব।
মেয়েটা না খুব ভালো, ওকে আমার খুব পছন্দ হয়েছে। ওর বাচ্চা কাচ্চা হয়ে গেলে, সুস্থ হয়ে গেলে ওকে আবার আমি কাজে নেব। ও বেচারার মুখে অনেকবার শুনেছি ওকে কাঠের উনুনের ধোঁয়াতে রান্না করতে হয়। এই সময় ওর আর এত কষ্ট করে রান্না করা চলে না, বুঝলে? বেশ বেশ, আমি এক্ষুনি রাকেশকে ডেকে পাঠাচ্ছি, তুমি তাহলে ওর হাতেই দিয়ে দিও। বিকেলে রাকেশ তাদের বাড়িতে গেলে তপতী ম্যাডাম তার হাতে গ্যাসের চুলোটি দিয়ে বলেন, রাকেশ, এই নাও, এই গ্যাস ওভেনটা নিয়ে যাও। মোহিনী এখন অসুস্থ, কাঠের চুলাতে রান্না করতে ওর খুবই কষ্ট হয়। এই ওভেনটা একেবারে নতুন আছে, মাত্র 3-4 মাস হয়েছে এটা কিনেছিলাম। তুমি এটা আজকে গিয়ে ফিট করে নেবে। হাতে গ্যাস চুলো পেয়ে রাকেশ খুবই খুশি হয়ে যায় এবং তপতী ম্যাডামকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে আসে। বাড়ি ফিরে এসে সে গ্যাস চুলোটি মোহিনীকে দেখিয়ে বলে, মোহিনী, এই দেখো তোমার জন্য কি এনেছি, প্রতিমা ম্যাডাম তোমার জন্য পাঠিয়েছে। কি এনেছো? আরে বাহ, প্রতিমা ম্যাডাম গ্যাস চুলোটা আমাদেরকে দিয়ে দিয়েছেন, কিন্তু কেন? মায়া ঘরের ভিতরেই ছিল। মোহিনী এবং রাকেশের কথা শুনে সে বাইরে এসে বলে, বাবা, আমাদের নতুন গ্যাস চলে এসেছে। তাহলে মা, তুমি আর সকাল সকাল ঝগড়া করবে না তো? দেখো ঠাম্মা, মা ঝগড়া করতে বলে বড় ম্যাডাম মাকে এই গ্যাস চুলাটা পাঠিয়েছে। আমার মনে হয় তোমার ম্যাডাম তোমার মনের কথা বুঝেছেন, তাই তোমাকে এই উপহারটা দিয়েছেন। সুজাতা দেবীর কথা শুনে মোহিনী হেসে ফেলে এবং রাকেশ বলে, ওনারা মনে হচ্ছে নতুন গ্যাসের চুলো কিনেছে, তোমার কাঠের চুলোতে রান্না করতে কষ্ট হয়, তাই জন্য তোমাকে এটা পাঠিয়েছে। এবার তুমি খুশি তো? আর তোমাকে ধোঁয়াতে কষ্ট করে রান্না করতে হবে না। নতুন গ্যাস চুলা দেখে মোহিনীর মুখে হাসি ফুটে ওঠে। এরপর সে বেশ আরাম করে গ্যাস ওভেনে রান্না করে। প্রতিদিন সকালে তাকে আর কষ্ট করে কাঠ জোগাড় করে উনুনের ধোঁয়ার মধ্যে আর রান্না করতে হতো না। সুমনা দেবী তার 5 মেয়ে দিয়া, রিয়া, সীমা, বর্ষা ও পূজাকে নিয়ে মহেশপুর নামক এক গ্রামে বাস করত। সুমনা দেবীর স্বামী যেমন মাতাল তেমনই জুয়ারি। সংসারের কোনো চিন্তা না করে সারাদিন মদ আর জুয়া নিয়েই পড়ে থাকত। সুনিতা এই কষ্টের সংসার চালানোর জন্য বাগানে সবজি চাষ করে মার্কেটে বিক্রি করত, আর সেই টাকা দিয়ে কোনো রকমে তাদের সংসার চলত। এমনই একদিন সুমনা বাজার থেকে আসলে তার বড় মেয়ে দিয়া বলে, মা, তুমি এসে গেছো? তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবার তৈরি করছি। আজকে আমরা 5 বোন মিলে পটলের দরমা আর উচ্ছে ভাজা রান্না করেছি। তাই নাকি মা? তাহলে তো খেয়ে দেখতে হচ্ছে আমার মেয়েরা কেমন রান্না করেছে। এমন সময় সুমনার মাতাল স্বামী মদ খেয়ে ঘরে আসে ও বলে, তোর বাজার থেকে আসতে এত দেরি হলো কেন? আমি তোকে কখন থেকে খুঁজছি। আজকে কত টাকা ইনকাম করেছিস? দে, টাকাগুলো দে আমাকে। এমনিতেই ভাটুর মদের দোকানে অনেক টাকা বিল হয়ে গেছে, আজ টাকা না শুনতে পারলে সন্ধ্যের সময় মদ খেতে পাবো না। দে, আমায় টাকাগুলো দে। আর দিয়া, টিয়া, তোরা আমার সঙ্গে যাবি। আমি জুয়ায় তোদেরকে হেরে গিয়েছি। তোমার লজ্জা করে না নিজের মেয়েকে নিয়ে জুয়া খেলতে? আর তোমার মদের টাকা আমি কেন দিতে যাব? না, আমি টাকা দেব না। তুই আমার জমিতে চাষ করিস, ওই টাকাতে আমারও ভাগ আছে। দে, আমার টাকা আমায় দে। তোমার ঘরে যে ছোট ছোট ছেলেপুলে আছে, তারা কি খাচ্ছে না খাচ্ছে দেখার তোমার দরকার নেই কোনো? খালি নিজের মদ আর জুয়া নিয়েই পড়ে থাকো তুমি। নিজের তো ঘরে 2 পয়সা দেওয়ার মতো ক্ষমতা নেই। কি বললি? আমাকে ক্ষমতা শেখাচ্ছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। আজ তোকে দেখাচ্ছি আমার কি ক্ষমতা আছে। এই বলে দীপঙ্কর সুমনাকে মারতে চায়। তার 5 মেয়ে মাকে বাঁচাতে গেলে ধাক্কাধুক্কিতে দীপঙ্কর পড়ে যায় এবং তার মাথা ফেটে যায়। এমন মাতাল স্বামী আমার থাকার থেকে না থাকাই ভালো। 2 পয়সা কামানোর ক্ষমতা নেই, উল্টে মেয়েদেরকে বিক্রি করার কথা ভাবে। বেঁচে থাকলে বা জীবনটাকে পুরো নরক করে দেবে। এখন আমাদের পরিবারটা শান্তিতে বাঁচবে। সুমনার মাতাল স্বামী মারা যাওয়ায় তার কোনোই কষ্টবোধ হয় না। এর কিছুদিন পর সুমনার প্রতিবেশী রাধিকা তার মেয়ের বিয়ের নিমন্ত্রণের জন্য তাদের বাড়িতে আসে ও বলে, আমার মেয়ের আগামী সপ্তাহে বিয়ে গো। শহরের বড় ঘরেতে বিয়ে হচ্ছে। বাবা মার একমাত্র ছেলে, ছেলে বিদেশে থাকে। তোমাদের সকলের নিমন্ত্রণ রইল কেমন? তা তোমার 5 মেয়ের বিয়ে কবে দিচ্ছ? এমনিতেই তো ওদের বাপ মাতাল ছিল, 2 পয়সা তো কামিয়ে রেখে যায়নি। আর তুমি যেরকম রোজগার করো তাতে তো তোমাদের সংসারটা ভালো করে চলেই না। তোমার কথা ভাবলে কষ্ট হয় গো, যে বাজারে 5টা মেয়ের বিয়ে কিভাবে দেবে তুমি। দিদি, ওদের ভাগ্যে যা আছে তাই হবে। উপরওয়ালা যখন চাইবে তখন ওদের পাত্র ঠিক জোগাড় হয়ে যাবে। সুমনা দেবী এটা ভালো করেই বুঝতে পারছিল যে রাধিকা তার মেয়েদেরকে নিয়ে খোঁটা দিচ্ছে। কথা ঘোরানোর জন্য অন্য কথাই চলে যায়। কিছুদিন পর সুমনা তার 5 মেয়েদেরকে নিয়ে রাধিকার মেয়ের বিয়েতে পৌঁছে যায়। রাধিকার মেয়ে রূপা একটা সুন্দর ব্রাইডাল লেহেঙ্গা পরে বিয়ের মণ্ডপে বসে আছে।
তা দেখে আশেপাশের লোকেরা তার লেহেঙ্গার খুব নাম করছে। এইদিকে সুমনার বড় মেয়ে দিয়া রূপার কাছে গিয়ে বলে, আরে বাহ রূপা, তোর এই লেহেঙ্গাটা তো খুব সুন্দর হয়েছে। এর উপরে তো হাত দিয়ে এমব্রয়ডারির কাজও করা আছে। এ তো রয় অ্যান্ড রয় ব্রাদার্স থেকেও খুব সুন্দর লেহেঙ্গা হয়েছে। আমিও আমার বিয়ের সময় এরকম একটা লেহেঙ্গা পরবো। এটা আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। ওইসব লেহেঙ্গা এখানকারে নয় রে, বিদেশ থেকে আনানো। তোরা তো দুবেলা দুমুঠো ভালো করে খেতেই পাস না, আবার ব্রাইডাল লেহেঙ্গা পরবি? যার বাপ একটা মাতাল, সে আবার ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে। তোরা এইসব দেখেই মন ভরিয়ে নে রে, আর পড়তে হবে না তোদেরকে। রূপা, জানি আমরা গরিব, তা বলে তুই আমাদের এভাবে মজা নিবি? আমাদের মা আমাদেরকে বড়লোক পরিবারের মেয়েদের মতো কম ভালোবাসা দেয় না রে। আমাদের মা আমাদেরকে খুব যত্নে রাখে। আর যদিও আমাদের মা আমাদেরকে সাধারণ কাপড়ে বিয়ে দেয়, সেটাও আমাদের কাছে খুব বড় পাওয়া হবে। 5 বোন ভালো করেই জানে তার মায়ের পরিস্থিতি, তাই জন্য তারা কিছু না বলে সেখান থেকে বাড়ি চলে আসে। এর কিছুদিন পর সুমনার শরীর খারাপ হলে তার বড় মেয়ে দিয়া বাজারে সবজি বিক্রি করতে যায়। কিছুক্ষণ পর দিয়ার ঠেলার কাছে মাধবী নামে এক ক্রেতা আসে। ও বলে, আমাকে 1 কেজি করে সব রকমের সবজি দাও। এই তোমার নাম কি গো? তোমাকে তো এর আগে কখনো দেখিনি। আগে তো এখানে সুমনা বসতো। আন্টি, আমি সুমনারই মেয়ে। আমার মায়ের শরীর খুব খারাপ, তাই জন্য আমি বাজারে বিক্রি করতে এসেছি। ও আচ্ছা, সুমনা খুব ভালো মেয়ে। তুমি ওরই মেয়ে, তাই তো? এখন কেমন আছে সুমনা? আর তোমাদের বাড়িটা কোথায়? তোমাদের বাড়ি আমাকে নিয়ে যাবে একবার? এরপর দিয়া মাধবীকে তাদের বাড়িতে নিয়ে আসে। মাধবী দেখে সুমনা বিছানায় শুয়ে আছে আর তার 4 মেয়ে তার সেবা করছে। মাধবী দেখে সুমনার 5 মেয়েকেই দেখতে খুব সুন্দর। এই দেখে মাধবী বলে, সুমনা, তোমার 5 মেয়েকেই দেখতে সুন্দর ও গুণবানও। আমি চাই আবার 5 ছেলের সঙ্গে তোমার 5 মেয়ের বিয়ে দিতে। আমার ছেলেরা এমনিতেই বিদেশে থাকে, এই সপ্তাহে আবার ছেলেরা বাড়িতে এসেছে। তাই তুমি যদি রাজি থাকো তাহলে এই সপ্তাহের মধ্যেই আমি বিয়েটা দিতে চাই। দিদি, আমরা খুবই গরিব। আমার এই ঘর আর জমিটুকু ছাড়া আর কিছুই নেই। তাছাড়া এগুলো বিক্রি করেও আমি আমার মেয়েদেরকে তেমন কিছু একটা দিতে পারবো না। বোন সুমনা, তোমার কাছে কি আমি যৌতুক চেয়েছি? আমি শুধু তোমার 5টা মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চেয়েছি। তোমার মেয়েরা এমনিতেই গুণবান। আমি আমার ছেলেদের জন্য এরকমই মেয়ে চাইছিলাম। তুমি আর কোনো দ্বিধা করো না বোন। এরপর মাধবী কথা পাকা করে নিজের 5 ছেলেকে এসে বলে, অমল, সুরেশ, বিকাশ, পলাশ, রাজেশ, তোদের জন্য আমি ভালো মেয়ে দেখেছি। আর আমি পাকা কথাও দিয়ে এসেছি। আগামী সপ্তাহে তোদের বিয়ে। তোমরা কিছুদিনের মধ্যেই বিদেশে চলে যাবে। তারপর আমাকে সারা বছর তো একাই থাকতে হবে। আমাকে আর ভালো লাগে না একা থাকতে। এবার থেকে তাই আমি ভেবেছি বৌমাদের সঙ্গে বাকি দিনগুলো কাটাবো। মা, আমরা এখানে এমনিতেই পার্মানেন্ট চলে এসেছি। আমরা যে রয় অ্যান্ড রয় ব্রাদার্স কোম্পানির শেয়ার পার্সেন্টেজ ছিলাম, তা আমাদের কাছে চিটিং করে হাতিয়ে নিয়েছে। এখন আমাদের সব শেষ হয়ে গেছে। এবার এখান থেকেই সব কিছু করতে হবে। হ্যাঁ মা, আমাদের যত সব লেহেঙ্গাগুলো ডিজাইন রাজীব ব্রাদার্স কোম্পানি ডুপ্লিকেট করে সব বাজারে বিক্রি করছে। কোম্পানির টাকা হেরফের করে কোম্পানির লস দেখে আমাদের সব শেয়ারগুলো নিয়ে নিয়েছে। এখন যা করার এখান থেকে লেহেঙ্গা ডিজাইন কোম্পানি তৈরি করতে হবে। ওইসব আমি কিছু জানি না। সামনের সপ্তাহে সোমবারে তোমাদের বিয়ে। তোমরা রেডি থেকো। তোমরা কোম্পানির কথা বলে কখন ফুরুত করে চলে যাবে বিদেশে। তারপর আমি সারাটা জীবন একা কি করে কাটাবো বলো? কিন্তু মা, সামনের সপ্তাহ সোমবারে সেট ধনরাজের সঙ্গে আমাদের একটা নতুন কন্ট্যাক্ট আছে। উনি সুইডেনের বহুত বড় রিচেস্ট ম্যান। একবার যদি ওনাকে রাজি করাতে পারি আমাদের কোম্পানিতে টাকা লাগানোর জন্য, আবার আমাদের মাধবী রায় কোম্পানি বড় হয়ে উঠবে। উনি এবছরই আমাদের শহরে আসছে। এই ফাঁকেতে কতগুলো ডিজাইন ওনাকে দেখে যদি অ্যাপ্রুভ করে নিতে পারি, তাহলে আমাদের বিজনেসটা আবার দাঁড় করিয়ে নিতে পারবো। আমি অত শত জানি না। যেটা আমি বলেছি ওটাই আমার লাস্ট কথা। তোমরা যদি আমার কথা না শোনো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। এই বলে মাধবী দেবী সেখান থেকে চলে যায়। এরপর তারা 5 ভাইয়েরা আলোচনা করতে থাকে। দাদা, এবার কি হবে? মা তো কোনো কথাই শুনছে না। আমরা যদি এই সময় বিয়ে করতে যাই তাহলে তো কন্ট্রাক্টটাও হাতছাড়া হয়ে যাবে। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। এখন আমাদের কাছে যে কটা লেহেঙ্গা আছে ওর মধ্যে থেকে মায়ের পছন্দ করা বউদের পাঠিয়ে দে, ওটা যেন বিয়ের দিন পরে। 15টার মতো আছে দাদা, কিন্তু অত দামি দামি স্যাম্পল লেহেঙ্গাগুলো যদি পাঠিয়ে দিই তাহলে সেট ধনরাজকে কি দেখাবো? আমি যা বলছি তাই কর। এর কিছুদিন পর বিয়ের দিন চলে আসে। 5 বোনকেই ব্রাইডাল লেহেঙ্গা পরে খুব সুন্দর দেখাচ্ছিল। বিয়েবাড়ির সবাই চোখ ব্রাইডাল লেহেঙ্গার দিকেই ছিল এবং কেউ কেউ তো গিয়ে জিজ্ঞাসা করছে কোন দোকান থেকে কিনেছে। এমন সময় সেট ধনরাজ বিয়েবাড়িতে এসে উপস্থিত হন।
সেট ধনরাজ বিয়ের মণ্ডপে গিফট দিতে গিয়ে ব্রাইডাল লেহেঙ্গাগুলো দেখে এবং তাকিয়ে থাকে। তা দেখে ধনরাজ বলে, वाह, आप लोगों का लहंगा तो बहुत ही अच्छा है। ये सब लहंगा किधर से আনিয়েছো? এমন লেহেঙ্গার ডিজাইন আমি আগে কখনো দেখিনি। এগুলো আমাদের শ্বশুরবাড়ি থেকে আমাদের গিফট করেছে। এরপর অমল আসে, এসে ধনরাজকে সব কথা খুলে বলে। স্যার, আজকের দিনে তো আপনাকে লেহেঙ্গাগুলো দেখানোর কথা ছিল, তো আমাদের বিয়ে থাকার কারণে আমরা কেউই আপনার কাছে যেতে পারিনি। তাই ভাবলাম আমাদের বউয়েদের এই লেহেঙ্গাগুলো পরিয়ে আপনাকে ইনভাইট করলে কেমন হয়। এমনিতেও তো আমাদের বিয়েতে আপনাকে ইনভাইট করার ছিল, একই সঙ্গে দুটো কাজ হয়ে গেল। এই শুনে ধনরাজ হাসতে হাসতে একটা 90 লাখ টাকার চেক কেটে দিয়ে বাকি লেহেঙ্গার অর্ডার দেয়। এরপর বিয়ে শেষ হয়ে গেলে যে যার বাড়ি ফিরে যায়। সেদিন রাতে দিয়া নিজের রুমে অমলকে বলে, আচ্ছা ওই লোকটা কে ছিল যে ওইভাবে ব্ল্যাঙ্ক চেক দিয়ে গেল? তাছাড়া বিয়ে বাড়িতে লোকে বলা বলি করছিল এত দামি এত ব্রাইডাল লেহেঙ্গা এখানে তো কোথাও পাওয়াও যায় না। হ্যাঁ, আমাদের বিদেশে রাজীব রায় কোম্পানিতে 40% অনার ছিলাম। রাজীব রায় কোম্পানি যখন ডুবতে আরম্ভ করে তখন আমাদের ব্রাইডাল লেহেঙ্গা দিয়ে রাজীব রায় কোম্পানি 50% অনারশিপ কিনে নিই। তারপরে তো রাজীব রায় কোম্পানির নাম পরিবর্তন হয়ে রাজীব রায় অ্যান্ড মাধবী রায় কোম্পানির নাম হয়, যেটা শর্টকাটে রয় অ্যান্ড রয় ব্রাদার্স কোম্পানির নাম হয়। পরে রাজীব রায় আমাদের বাকি শেয়ার চিটিং করে নিয়ে নেয়। ওখান থেকে আমরা চলে আসার সময় কিছু লেহেঙ্গা নিয়ে এসেছিলাম, যেগুলো তোমাদেরকে গিফট হিসেবে দিয়েছিলাম, আর সেইগুলোই সেট ধনরাজ দেখে আমাদের কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি হয়ে গেছে। এরপর আস্তে আস্তে মাধবীর কোম্পানির ব্রাইডাল লেহেঙ্গা চারিদিকে ছড়িয়ে পড়ে। আগের মতো আবার বড় বিজনেস তৈরি করে ফেলে। এরপর তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।